দিগন্ত বিস্তৃত নীল আকাশ, সবুজের আচ্ছাদন, সোনালী ধানের ক্ষেত। ওয়াও, দারুণ এক দ্বীপের সন্ধান পেলাম আজ, তাও আবার এত কাছে, মঙ্গলদ্বীপ। এখানে চারিদিকে প্রচুর গাছ দেখতে পাচ্ছি। কৃষ্ণচূড়া গাছ রয়েছে, ফুল তো হয়েই রয়েছে কৃষ্ণচূড়া গাছে। এত কাছে একবেলার জন্য সময় কাটানোর দারুণ জায়গা। এখানে আমি দেখতে পাচ্ছি এখনো গাঁদা ফুলের চাষ হয়ে রয়েছে। এই মঙ্গলদ্বীপে ঘুরতে এসে আমি যেটা দেখতে পাচ্ছি, এই সিজনে এখানে প্রচুর আম গাছ, আর গাছে পুরো আম হয়ে রয়েছে, আর চারিদিকে আম পড়েও আছে। এই যে এখানে আরেকটা আমি দেখতে পাচ্ছি। এখানে আপনারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলে বাচ্চারা কিন্তু একেবারেই বোর হবে না। বিভিন্ন পরিষেবার পাশাপাশি এখানে রয়েছে কটেজের ব্যবস্থাও। হুগলি নদীর বুকে এক ফালি দ্বীপে একবেলা সময় কাটানো মন্দ কিসের? চলুন ঘুরে আসি। রোজকার একঘেয়ে জীবন থেকে বেরিয়ে একদিনের ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা হতে পারে মঙ্গলদ্বীপ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পায়রাডাঙ্গা স্টেশন। এখান থেকে বেরিয়ে টোটো করে প্রথমে চলে যাব শিবপুর ঘাট, তারপর সেখান থেকে নৌকো করে পৌঁছে যাওয়া যাবে সেই মঙ্গলদ্বীপ। তো চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক। এই যে টোটো আমাদের ঠিক এখানটায় নামালো, এটাই হলো শিবপুর ঘাট। তো এখান থেকে যে নদী সামনে দিয়ে দেখতে পাচ্ছেন বয়ে যাচ্ছে, সেটাই হলো গঙ্গা নদী বা হুগলি নদী। আর তার ঠিক ওই পাশটায় যে সবুজ দ্বীপটা দেখা যাচ্ছে, সেটাই আজকের আমাদের গন্তব্য মঙ্গলদ্বীপ। তো সেখানে যাওয়ার আগে এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের টিকিট করে নিতে হবে। সেই টিকিট বলতে পারেন মঙ্গলদ্বীপে এন্ট্রি ফিজও এবং নৌকো নিয়ে যাতায়াত করার জন্য। তো সেক্ষেত্রে মাথা পিছু 40 টাকা করে লাগছে যাওয়া আসা মিলিয়ে। তো চলুন আগে টিকিটটা করে নিই। আচ্ছা, টিকিট তো আমরা করে নিলাম। তো তার আগে মঙ্গলদ্বীপ যাওয়ার আগে আমরা জানতে পারলাম ওই পাশটা রয়েছে হুগলি নদী বা গঙ্গা নদীর সাথে চূর্ণী নদীর সঙ্গমস্থল, অর্থাৎ মোহনা। তো চলুন আগে মোহনাটা ঘুরে দেখি। মাথার উপর নীলচে আকাশ, আর চারিদিকে শুধু জল, আর তারই মধ্যে সবুজে মোড়া একটি ছোট্ট দ্বীপ, মঙ্গলদ্বীপ। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হলো মঙ্গলদ্বীপ। আর সামনে দিয়ে যেটা বয়ে যাচ্ছে সেই নদীটা হলো হুগলি নদী, যাকে আমরা গঙ্গা নামেই চিনি। আর একটু আগে এগোলেই দেখা যাবে যেখানে চূর্ণী নদী এবং হুগলি নদীর মিলন হয়েছে, অর্থাৎ মোহনা। এই জায়গাটার প্রাকৃতিক পরিবেশ অপূর্ব লাগছে, তাই আগে ভাবলাম যে একটু মোহনার দিকটা ঘুরে আসি। চলুন। এই পারের পরিবেশটাও কিন্তু অপূর্ব লাগছে। মানে এই শিবপুর ঘাটে এসেও কিন্তু মানুষ খুব সুন্দরভাবে ঘুরতে ফিরতে পারে, ভালো সময় কাটাতে পারে, কারণ চারিদিকে সবুজ গাছ। এই যে এখানে দেখুন আম বাগান, আম হয়ে রয়েছে। আর ওই পাশটা তো আপনাদের দেখালামই, মোহনা রয়েছে। টুকটাক খাবার দাবারের দোকানও রয়েছে। আর নদীর ধার অসাধারণ হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগবে এই দিকটাও। তবে আজকে যেহেতু আমাদের গন্তব্য মঙ্গলদ্বীপ, তাই চলুন সেদিকেই যাওয়া যাক। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই মঙ্গলদ্বীপে পিকনিক করার জন্য কিন্তু মাথা পিছু 40 টাকা করে তো লাগছেই। তাছাড়াও 50 জনের ওপরে যদি লোক হয়, সেক্ষেত্রে কিন্তু 250 টাকা ক্লিনিং পারপাস লাগবে। এটা কিন্তু শুধু পিকনিক করার জন্যই বললাম। তো যাই হোক, এখন নৌকো দাঁড়িয়ে রয়েছে, চলুন গঙ্গার হাওয়া খেতে খেতে চলে যাই মঙ্গলদ্বীপে।
নৌকোয় উঠে পড়েছি। নৌকো কিন্তু বেশ ফাঁকা, মানে এখানে এরকম নয় যে প্রচুর যাত্রী হবে তবে নৌকো ছাড়বে, এখন বললেই নৌকো ছেড়ে দেবে। তবে তার আগে একটা কথা বলি, এই জায়গাটা আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে এবং তাদের উদ্যোগেই এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানেই হয়েছে হুগলি নদী আর চূর্ণী নদীর বন্ধুত্ব অর্থাৎ সঙ্গমস্থল। আর আমি এখন রয়েছি হুগলি নদীর ওপরে। এই যে মঙ্গলদ্বীপটা রয়েছে এটা কিন্তু চারপাশে হুগলি নদী রয়েছে, মানে হুগলি নদীর একেবারে মাঝখানে এক ফালি জমিতে তৈরি হয়েছে এই মঙ্গলদ্বীপ। এই যে নৌকো এসে দাঁড়ালো মঙ্গলদ্বীপ ঘাটে, তো এখানে এরকম বাঁশের সাঁকো করা আছে, এই সাঁকো দিয়েই আমাদের যেতে হবে মঙ্গলদ্বীপে। দারুণ লাগছে চারিদিকের পরিবেশ, অপূর্ব, পুরো সবুজ। চলুন ভেতরটা ঘুরে দেখি। তো ঢুকেই যেটা দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর গাছগাছালিতে ঘেরা, আর এই সামনে মঙ্গলদ্বীপের গেট করা রয়েছে। এখানে লেখা রয়েছে রানাঘাট 1 নম্বর ব্লক, পায়রাডাঙ্গা। এটা নদিয়া জেলার মধ্যে পড়ছে। আর গেটের দুপাশে দুটো সিপাহীর মূর্তি দাঁড় করানো রয়েছে আমাদের ওয়েলকাম করার জন্য। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই আমি দেখতে পেলাম বিশ্ব বাংলার গ্লোব, আর তার ঠিক পরেই রয়েছে এই যে দুটো জিরাফ। এই জিরাফের মূর্তি দুটোর ঠিক নিচ থেকে একটা রাস্তা চলে যাচ্ছে। রাস্তাটা সত্যি একদম মন ভুলিয়ে দেওয়ার মতো, অপূর্ব লাগছে। রাস্তার দুধারে গাছ রয়েছে আর রাস্তার মধ্যে পড়ে রয়েছে প্রচুর ফুল আর পাতা। দূরে কিছু একটা দেখতে পাচ্ছি, তো চলুন গিয়ে দেখি। চারিদিকে প্রচুর গাছ দেখতে পাচ্ছি। কৃষ্ণচূড়া গাছ রয়েছে, ফুল তো হয়েই রয়েছে কৃষ্ণচূড়া গাছে, আর আরো নানান রকমের গাছ, আম গাছ আছে, নানান রকমের গাছ রয়েছে। আর বিবিধ পাখির কিচিরমিচির কলরব আসছে কানে। দারুণ লাগছে জায়গাটা। এখানে এসে আমি দেখতে পাচ্ছি দুটো ডলফিন রয়েছে আর একটা মৎস্যকন্যার মূর্তি রয়েছে, যেটাকে দূর থেকে দেখে আমার অন্য কিছু লেগেছিল। এখানে দেখতে পাচ্ছি একটা কলের ব্যবস্থা রয়েছে, তো এটা হয়তো পিকনিকের সময়ও কাজে লাগে। আমাদের কিন্তু ওপাশ থেকে বলা হয়েছিল যে খাবার জল এবং খাবার ক্যারি করতে, কারণ এখানে পাওয়া যাবে না। কিন্তু পিকনিকের সময় এই জায়গাটা পুরো বদলে যায়, কারণ হয়তো টুকিটাকি দোকান বসে যেখানে খাবার জল বা টুকটাক খাবারও পাওয়া যাবে, আর খাবারের ব্যবস্থা তো পিকনিকের সময় করাই হচ্ছে। তবে এই কলটাতে আমি দেখি একটু জল আছে নাকি। আচ্ছা হ্যাঁ, এটা জল পড়ছে, মানে পিকনিকের সময় বিভিন্ন কাজে জল লাগে, সেগুলোর জন্য হয়তো ইউজ হয়, খাওয়ার উপযোগী হয়তো নয়। তাই জন্যই আমাদের বলা হয়েছিল যে খাবার আর জল ক্যারি করতে। যাই হোক, ওই দিকটা একটু ঘুরে দেখি। ওয়াও, পার্কটা শেষ হতেই আমি এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর জমি, মানে এখানে অনেক চাষাবাসও হয়েছে। ওই পাশে ধান ক্ষেত দেখতে পাচ্ছি আর বিশাল বড় কলা বাগান দেখতে পাচ্ছি। এই জায়গাটা কিন্তু বেশ দারুণ। মানে এখানে আমি দেখতে পাচ্ছি ধানগুলো হয়তো পেকে গেছিল, তাই চাষিরা ধানগুলো সব কেটে পাটে পাটে এখানে সাজিয়ে রেখেছে। এখানে আমি দেখতে পাচ্ছি এখনো গাঁদা ফুলের চাষ হয়ে রয়েছে, প্রচুর ফুল হয়ে রয়েছে। মানে শীতকালের সময় মূলত এই ধরনের চাষের ক্ষেত দেখা যায় যেখানে প্রচুর ফুল হয়েছে, কিন্তু এখনো এইভাবে এত ফুল দেখতে পাচ্ছি, অপূর্ব লাগছে। আর খুব আশ্চর্যকর বিষয় এটা। দূর থেকে
দ্বীপটাকে ছোট মনে হলেও এখানে এসে বুঝতে পারছি যে এটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে। দেখুন ওই পাশে কলা বাগান রয়েছে বিশাল বড়, আর এখানে বেগুন চাষও হয়েছে। জিজ্ঞেস করে জানতে পারলাম এই মঙ্গলদ্বীপটি আয়তনে বেশ বড়, মানে প্রায় 2000 বিঘা জমি নিয়ে বিস্তৃত। আর তার মধ্যে এই মঙ্গলদ্বীপ পার্কটি এটি প্রায় 80 বিঘা জমির ওপর রয়েছে। এটি তৈরি করা হয়েছিল 2016 সালে। এখানে আপনারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলে বাচ্চারা কিন্তু একেবারেই বোর হবে না, কারণ এখানে পার্কের ব্যবস্থা রয়েছে, দোলনা আছে, তো বাচ্চাদের এন্টারটেনমেন্টের অনেক এলিমেন্ট রয়েছে। আর তার সঙ্গে রয়েছে প্রকৃতি, এত অপূর্ব প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ। এটা কিন্তু একটা হাইলাইটেড বিষয় এখানকার। বিভিন্ন জেলা থেকে, যেমন কলকাতা, হাওড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, মেদিনীপুর, নদিয়া, এসব জায়গা থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করে হাওয়া বদলাতে এবং নিজের প্রিয়জনদের সাথে নিরিবিলিতে সময় কাটাতে। এখানে এরকম সুন্দর পার্কের এলিমেন্টের সঙ্গে খোলা আকাশের নিচে রান্না বান্না, হাসি আড্ডা আর নদীর বুক চিরে আসা এরকম অপূর্ব হাওয়া, সব মিলিয়ে একটা যেন উৎসবের সমারোহ। এই মঙ্গলদ্বীপে ঘুরতে এসে আমি যেটা দেখতে পাচ্ছি, এই সিজনে এখানে প্রচুর আম গাছ, আর গাছে পুরো আম হয়ে রয়েছে, আর চারিদিকে আম পড়েও আছে। এই যে এখানে আরেকটা আমি দেখতে পাচ্ছি, দারুণ লাগছে কিন্তু। এখানে এক অংশে আমি দেখতে পাচ্ছি বেশ এরকম অনেকগুলো কটেজ রয়েছে। তো এগুলো কিন্তু রেন্টে দেওয়া হয়, মানে আপনারা এখানে পিকনিক করতে আসলে বা ওয়েডিং শ্যুট করতে আসলে এই কটেজগুলো বুক করে এখানে রেস্ট নিতে পারেন বা ফ্রেশ হতে পারেন। মানে এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে এই কটেজে থেকে সময় কাটাতেও কিন্তু বেশ ভালো লাগবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এগুলো কিন্তু ডে বেসিসে রেন্টে দেওয়া হয়, নাইট স্টে অ্যালাউ নয়। আর এখানে বুক করার জন্য আপনাদের কাউন্টারেই কন্ট্যাক্ট করতে হবে, আর কন্ট্যাক্ট নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কিন্তু লেডিস এবং জেন্টসের আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। যেমন এই পাশে দেখতে পাচ্ছেন একটা রয়েছে, এদিকে আছে, আরও শুরুর দিকে রয়েছে, মানে বিভিন্ন জায়গায় পার্কের মধ্যে এই ব্যবস্থাটা আছে। তাই এখানে ঘুরতে আসলে ওয়াশরুম নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে যারা পিকনিক করতে আসছেন তাদের জন্য বেশ কিছু সুবিধা রয়েছে, কিন্তু সেগুলো আমরা জেনে নেব এই জায়গাটা যিনি রক্ষণাবেক্ষণ করেন তার মুখ থেকেই। আচ্ছা, এখানে পিকনিক করতে আসলে পিকনিকের জন্য যে জলের ব্যবস্থা, সাউন্ড সিস্টেম বা ডেকোরেটার্সের জিনিস থাকে, সেগুলো কি নিয়ে আসতে হয় নাকি আপনারা দেন? এগুলো আমাদের এখানে হচ্ছে ভাড়া এগুলো পাওয়া যায়। এবার কোনো ইয়ে আছে পিকনিক পার্টি, তারা যদি নিয়ে আসে তারা নিয়েও আসতে পারে। আচ্ছা, আর আমি এখানে কয়েকটা কটেজ দেখতে পেলাম, তো সেগুলোর কি রেন্ট আছে? এগুলো ওই 1000 টাকা করে ভাড়া নেওয়া হয়, সকাল 9টা থেকে 5টা অবধি। আর একটা বিষয় আমি দেখলাম, সেটা হচ্ছে এখানে নৌকো ভ্রমণের একটা ব্যবস্থা রয়েছে, ওটা নিয়ে একটু বলুন। ওটা হচ্ছে এই পুরো দ্বীপটা হচ্ছে পুরো ঘোরাই, ওই 1500 টাকা মতন এরকম হচ্ছে ইয়ে নেই, ভাড়া নেই। সেক্ষেত্রে লোকজন যেরকম থাকবে সেই অনুযায়ী কি চেঞ্জ হবে? বেশি লোক থাকলে একটু ভাড়াটা একটুখানি বেশি। তো তাহলে আপনারা সবটাই জেনে গেলেন। আর বুক করার জন্য বা এই ফেসিলিটিসগুলো নেওয়ার জন্য যেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আগেই বললাম, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে আর দেরি কিসের, চটপট প্ল্যান বানিয়ে চলে আসুন। এই মঙ্গলদ্বীপ কিন্তু সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। শীতের সময় বেলা ছোট হওয়ার দরুন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, আর বছরের অন্যান্য সময় বেলা বড় হওয়ার কারণে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে।
এই মঙ্গলদ্বীপে আপনারা যারা ঘুরতে আসতে চাইছেন কিভাবে আসবেন সেটা একটু বলে দিই আপনাদের। যদি শিয়ালদা বা রানাঘাট অঞ্চল থেকে আসেন তাহলে আপনারা প্রথমে পায়রাডাঙ্গা স্টেশনে চলে আসুন, তারপর সেখান থেকে টোটো করে শিবপুর ঘাট, আর তারপর সেখান থেকে নৌকো ভ্রমণ করে চলে আসুন আপনারা এই মঙ্গলদ্বীপে। আর যদি আপনারা কেউ গাড়ি নিয়ে আসেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই শিবপুর ঘাটেই পার্ক করার জায়গা পেয়ে যাবেন, মানে 2 হুইলার 4 হুইলার বা বাস যে কোনো কিছু ওখানে পার্ক করে তারপরে নৌকোতে ভাড়া করে আপনারা চলে আসতে পারেন এই মঙ্গলদ্বীপে। জলের একদম কাছে তাজা শ্বাস নিতে চাইলে ঘুরে যেতেই পারেন মঙ্গলদ্বীপে। স্বল্প খরচে বুক ভরা বাতাসের সান্নিধ্যে অফুরন্ত আনন্দ উপভোগ করতে পারেন এখানে আসলে। আমার তো অপূর্ব লাগলো। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।